জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ভারতের এ কেমন নিষ্ঠুরতা, উত্তরপ্রদেশে মসজিদ ও মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান। জানিয়ে দিব যুদ্ধবিরতি আলোচনা, ইসরায়েলের প্রতারণা ঘুরে গেল যুদ্ধের মোড়। আরো জানিয়ে দিব গাজায় করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরাম। এবং আরো জানিয়ে দিব আকাশ সীমা বন্ধের মেয়াদ 1 মাস বাড়ালো ভারত ও পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব বন্দি বিনিময়ের মধ্যে কিয়েভে রুশ ড্রোন হামলা, নিহত 13। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। উত্তরপ্রদেশে মসজিদ মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান। ভারত নেপাল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় মাদ্রাসা ও দখল হয়ে যাওয়া স্থাপনাকে কেন্দ্র করে অভিযান চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সরকারের দাবি, সরকারের জমিতে তৈরি যেসব মাদ্রাসা ও ধর্মীয় স্থান সিল করে দেওয়া বা ভেঙে ফেলা হচ্ছে, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। ওই 7 রাজ্যের জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসা পড়াশোনা থমকে গেছে বলে অভিযোগ। রাজ্য সরকার নেপাল সীমান্তে 15 কিলোমিটারের মধ্যে অবস্থিত ধর্মীয় স্থান ও মাদ্রাসা পরিদর্শন করছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে 14 মে পর্যন্ত 225টি মাদ্রাসা এবং 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ওম প্রকাশ রাজভর বিবিসিকে বলেন, মাদ্রাসা খুলে সেখানে শিক্ষাদান করেন, সেটাকে হোটেল বা আবাসস্থল বানিয়ে ফেলবেন না। সেখানে বিদেশিরা এসে বাস করলে আশঙ্কা তো সৃষ্টি হবেই। শিক্ষাদানের পরিবর্তে সেখানে অন্য কাজ করা হলে তার তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিরাপদে বা নিরাপরাধ যারা সেখানে শুধু শিক্ষকতা করছেন, তারা নির্ভয়ে কাজ করতে পারবেন। উত্তরপ্রদেশের সরকারের সন্দেহ করছে যথাযথ কাগজপত্র ছাড়া যেসব মাদ্রাসা চালানো হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের বেআইনি কাজ চলছে। সংখ্যালঘু কল্যাণী মন্ত্রী ওম প্রকাশ রাজকব বলেন, ওই রাজ্যের একটা মাদ্রাসা জাল নোট ছাপাচ্ছিল, সেগুলো পুলিশের হাতে ধরা পড়ছে। তবে মাদ্রাসার সঞ্চালনাকারীদের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন। উত্তরপ্রদেশের শ্রাবন্তী জেলার বাঙ্গাইন মাদ্রাসার সঞ্চালক মেরাজ আহমেদ বলেন, ওই এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা মোটামুটি, তবে দরিদ্র খুবই বেশি। মাদ্রাসা বিনামূল্যে শিক্ষা দেওয়ার হয় যাতে লোক লেখাপড়া করতে পারে, কিন্তু সরকার ভিন্ন উদ্দেশ্য নিয়েছে। অন্যদিকে সমাজবাদী পার্টির অভিযোগ, শুধু রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের নিশানা করছে সরকার। সমাজবাদীর মুখপাত্র ফখরুল হাসান বলেন, যেখানেই বিজেপি সরকার রয়েছে সেখানেই সংখ্যালঘু এবং তাদের প্রতিষ্ঠানকে নিশানা করা হচ্ছে। এটা সুবিধাবাদের লঙ্ঘন। যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের প্রতারণা, গাজা যুদ্ধের মোড় অন্যদিকে। লন্ডন ভিত্তিক আরবি পত্রিকা আল রাইন আল ইয়ম এক প্রতিবেদনে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের বাধা সৃষ্টির কথা উল্লেখ করে বলা হয়েছে, তেল আবিবের ধোঁকাবাজি এবং হটকারিতার মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে। পত্রিকাটি আরো জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থকারীরা ইসরায়েলের একঘেয়েমি এবং ষড়যন্ত্রের কারণে ক্ষুব্ধ ও হতাশ। পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী আল রাই আল ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনার ধরন বিশ্লেষণ করে জানিয়েছে, ইসরায়েল গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে। ইসরায়েল সরকারের চাপে পড়লে কাতারের আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত আলোচনাকে নাকচ করে দেয়। আল রাই আল ইয়মের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক চাপ এড়াতে এবং বৈশ্বিক মনোযোগের অন্যদিক ঘোরাতে কথিত কারিগরি আলোচনার নামে সময় নষ্ট করছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের জন্য হামাস বারবার আগ্রহ প্রকাশ করছে, কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে এবং গাজার দখলের জোর দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন। অন্যদিকে মার্কিন মদতে ইসরায়েলি সরকার ফিলিস্তিনের বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারী হত্যা তীব্রতর করছে। তবে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে যুদ্ধবিরতি আলোচনার নতুন গতি আনতে পারে বলে প্রতিবেদনের আভাস দেওয়া হয়েছে। সূত্র পার্স টুডে। গাজায় করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরাম। গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন নয়, চাপা পড়ে যাচ্ছে মানবতা, হারিয়ে যাচ্ছে শিশুরাম। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার খান ইউনুসে এক চিকিৎসক ডক্টর আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছে। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় 4 বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটছে। খবর আল জাজিরার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় এখনো 70,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে
ভুগছে। পর্যাপ্ত খাবার না থাকায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর হার। জাতিসংঘের মহাসচিব অভিযোগ করছে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশে এখনো বাধা দিচ্ছে। বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 100টি সহায়তা ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা 2 লক্ষ মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 53,901 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,22,593 জন। গাজায় সরকারি মিডিয়া অফিস বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে, কারণ হাজার হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় এখন কার্যত শিশুদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করছে। খাবার, চিকিৎসা, নিরাপত্তা কোনোটি নাই। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এমন নিষ্ঠুর মানবিক অবস্থা সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন। একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছে, ডক্টর আল নাজ্জারের পরিবারের ওপর হামলার ঘটনাটি তারা পর্যালোচনা করছে। তবে গাজা থেকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শিশু হত্যা যেন ইসরায়েলি বাহিনীর একটি নতুন অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব সম্প্রদায় অনেকেই এই অবস্থা নীরব দর্শকের ভূমিকা পালন করায় সমালোচিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ নারী ও শিশু। আকাশসীমা বন্ধের মেয়াদ আরো 1 মাস বাড়ালো ভারত ও পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানে পরস্পর বিমান চলাচলের ক্ষেত্রে একে অন্যের আকাশসীমা বন্ধের মেয়াদ আরো 1 মাস বাড়িয়েছে। এদিকে সীমান্ত এক পাকিস্তানি নাগরিককে গুলি চালিয়ে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে পাকিস্তানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গুজরাটে এক ব্যক্তিকে গ্রেফতার করছে ভারতীয় পুলিশ। গত শুক্রবার পাকিস্তানি বিমানবন্দর কর্তৃপক্ষ জারি করা নোটিশে বলা হয়েছে, পাকিস্তানে আকাশসীমা ব্যবহারে ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা আগামী 24 জুন পর্যন্ত বহাল থাকবে। নোটিশে আরো বলা হয়েছে, ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান অথবা ভারতীয় বিমান সংস্থার মাধ্যমে ইজারা নেওয়া বিমানগুলোর পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এমনকি সামরিক বিমান এই ব্যতিক্রম নয়। এই নিষেধাজ্ঞা ভূমি থেকে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় বিমান সংস্থা বা অপারেটর পরিচালিত কোনো বিমান পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ বা যাতায়াত করতে পারবে না। তবে অন্য আন্তর্জাতিক বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা প্রভাব পড়বে না। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই ধরনের নোটিশ জারি করছে। এতে বলা হয়েছে, সামরিক বিমান সহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ইজারা নেওয়া বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর গত মাসে পাকিস্তান ও ভারত আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে। বন্দি বিনিময়ের মধ্যেই কিয়েভে রুশ ড্রোন হামলার নিহত 13। একদিকে তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থানীয় সময় শুক্রবার 23 মে ও শনিবার 2 ধাপে 12 ধরনের বন্দি বিনিময় হয়েছে। অপরদিকে এই বন্দি বিনিময়ের মধ্যে ইউক্রেনের দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন জুড়ে রাশিয়ার বেপরোয়া এবং হামলায় অন্তত 13 জন নিহত এবং 56 জন আহত হওয়ার খবর জানিয়েছে আঞ্চলিক কর্মকর্তারা। নিহতদের মধ্যে পূর্ব ডোনেটস্ক অঞ্চলের 4 জন, দক্ষিণ ওদেসা এবং খেরসনের 5 জন এবং উত্তর পূর্বাঞ্চলে খার্কিভের 4 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কেবল রাজধানী কিয়েভে রাশিয়ার 250টি ড্রোন এবং 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায় এবং অন্তত 14 জন আহত হয়। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের এটি ছিল রাশিয়ার অন্যতম বড় ধরনের বিশাল হামলা। রাশিয়ার 6টি ক্ষেপণাস্ত্র এবং 245টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসকে বলছে, এমন প্রতিটি হামলার ক্ষেত্রে বিশ্ব আরো নিশ্চিত হয়ে যাচ্ছে যে যুদ্ধে দীর্ঘায়িত হওয়ার পেছনে আছেই মস্কো। স্থানীয় সময় শুক্রবার বন্দি বিনিময় হওয়ার পর রাতে রাশিয়ার একের পর এক হামলা চালায়। জেলেনস্কি একটি কঠিন এক রাত আখ্যা দিয়েছে। তিনি বলেন, কিয়েভ জুড়ে বিমান হামলায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়িতে আগুন এবং বিস্ফোরণে ধ্বংস হয়েছে কিংবা ধ্বংস অবশেষের নিচে চাপা পড়েছেন। জেলেনস্কি বলছে, রাশিয়ার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাড়তি নিষেধাজ্ঞা আরোপের মস্কোকে একটি যুদ্ধবিরতিতে রাজি হতে চাপে ফেলতে পারে।